মাই বিলাভড স্টুডেন্টস, এর আগের কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করেছি ভারতবর্ষের মানচিত্রে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ বিশেষ কিছু স্থান এবং অঞ্চল চিহ্নিতকরণ বিষয়ে। এরপর আমরা আলোচনায় আসছি অবজেক্টিভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার উইথ ম্যাপ পয়েন্টিং। এটি এই আলোচনার প্রথম অংশ। আমরা জানি যে মাধ্যমিক ভূগোল পরীক্ষায় বিষয়মুখী প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন থাকে 34টি। এর সঙ্গে 1 নম্বরের ম্যাপ পয়েন্টিং থাকে 10টি, অর্থাৎ 34 যুক্ত 10 44 নম্বর। 90 নম্বরের মধ্যে অর্থাৎ প্রায় অর্ধেক নম্বর নির্দিষ্ট আছে অবজেক্টিভ কোশ্চেনের জন্য। তাই এটি আমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এই আলোচনায় আমরা গত বছরের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে গত বছর অর্থাৎ 2019-20 সালের টেস্ট পেপারে ভূগোলের বিভিন্ন প্রশ্নপত্রের অবজেক্টিভ কোশ্চেন, তার আনসার নিয়ে আলোচনা করতে চলেছি এবং তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং। এসো আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করি। আমরা প্রথমে আলোচনা করি বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পায় সেই প্রক্রিয়াটি হলো। আমরা জানি যে আবহবিকার, পুঞ্জীভূত ক্ষয়, নগ্নীভবন, ক্ষয়ীভবন, এই সমস্ত প্রক্রিয়াগুলির মাধ্যমে কোনো উঁচু জায়গা তা ক্রমাগত ক্ষয় পেয়ে তার উচ্চতা হ্রাস পায়। উচ্চতা হ্রাসের এই প্রক্রিয়াকে অবরোহণ প্রক্রিয়া বলা হয়। ঠিক বিপরীত উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াটি আরোহণ, উচ্চতা হ্রাসের প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া। ভারতের উত্তরতম স্থানটি জম্মু কাশ্মীর রাজ্যের উত্তরতম 37 ডিগ্রি উত্তর অক্ষাংশে উত্তরতম স্থানটির নাম হল ইন্দিরা কল। আসা যাক পরের পাতায়। গঙ্গার ডান তীরের একটি উপনদী। গঙ্গার ডান তীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনদীটির নাম হল যমুনা নদী। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে পুনঃপ্রেরিত হয় যে স্তর থেকে, আমরা জানি যে সেই স্তরটি আয়োনোস্ফিয়ার বা এর আরেক নাম থার্মোস্ফিয়ার। এই স্তরে গ্যাসের কণাগুলি আয়নিত অবস্থায় থাকে এবং সেই কারণবশত বেতার তরঙ্গ এখান থেকে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এটির উত্তর তাহলে আয়োনোস্ফিয়ার। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে বায়ুর দ্বারা। আমরা জানি যে ভারত মহাসাগরে মূলত যে এখানে ভারত মহাসাগরে গ্রীষ্মকালে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা উত্তর পূর্ব আয়ন বায়ু। স্বাভাবিকভাবে ভারতবর্ষের সমুদ্র স্রোতের গতিপথ নিয়ন্ত্রিত হয় এই মৌসুমী বায়ুর দ্বারা। তাই এখানে আমরা দেখছি যে ভারতে মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর দ্বারা। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ যে ফাঁক, এখানে এই হিমবাহ আর এখানে পর্বতগাত্র, এই সংযোগস্থলে এখানে যে ফাঁকটি সৃষ্টি হয় আমরা জানি সেই ফাঁকটিকে বলা হয় বাকস্ট্রোন্ড, অর্থাৎ এটির উত্তর বাকস্ট্রোন্ড। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার যে পদ্ধতি তা আমরা জানি যে এই পদ্ধতিটিকে বলা হয় স্ক্র্যাপার পদ্ধতি। কোনো স্থানে জোয়ার এবং তার পরবর্তী ভাটার মধ্যে সময়ের ব্যবধান আমরা জানি যে 6 ঘন্টা 13 মিনিট। কোনটি অধঃক্ষেপণের অন্তর্গত? এখানে আমরা জানি অধঃক্ষেপণ অর্থে
মেঘ থেকে তরল বা কঠিন রূপে জল অর্থাৎ H2O যে কোনো রূপে যদি ভূপৃষ্ঠে পতিত হয় তখনই তাকে অধঃক্ষেপণ বলে। ধোঁয়াশা ভূপৃষ্ঠে পতিত হয় না, তা ভাসমান। কুয়াশাও ভাসমান অবস্থায় থাকে। আপেক্ষিক আর্দ্রতা তো জলীয় বাষ্প পরিমাপের একটি একক, এটি তো কোনো বস্তু নয়, কেবলমাত্র শিলাবৃষ্টি, হেল যাকে বলা হয়, তা মেঘ থেকে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, তাই এটি অধঃক্ষেপণের অন্তর্গত। ভারতবর্ষের যে দীর্ঘতম সেচ খাল এটি আমরা জানি, এটি হলো উচ্চগঙ্গা খাল। ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়, এটি পূর্বতন সোভিয়েত রাশিয়ার সহায়তায়। ভারতবর্ষের গড় জনঘনত্ব 2011 সালের জনগণনা অনুসারে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, অর্থাৎ 382 জন পার স্কোয়ার কিলোমিটার। মহাকাশে যেখানে কৃত্রিম উপগ্রহগুলি স্থাপন করা হয়, আমরা জানি এটি সহজ প্রশ্ন, তাকে বলা হয় প্ল্যাটফর্ম। এরপর আমরা আসি শুদ্ধ এবং অশুদ্ধ প্রশ্নের আলোচনায়। এখানে হিমবাহ সারা বছর পৃথিবীর সর্বত্র সমান উচ্চতায় বিরাজ করে, এটি ভুল উত্তর, অশুদ্ধ উত্তর। তাই আমি এখানে এটিকে ক্রস চিহ্ন দিলাম। তার কারণ আমরা জানি যে হিমবাহের উচ্চতা ঋতুর উপর নির্ভরশীল। গ্রীষ্মকালে হিমবাহের উচ্চতা, হিমবাহ তখন অধিক উচ্চতায় উঠে যায়, কারণ হিমবাহ গলে যায়, হিমবাহ তখন নিচের উচ্চতায় নেমে আসে। আর শীতকালে যখন তুষারপাত হয় সেই সময়কালে হিমবাহ, শীতকালে অর্থাৎ গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে বরফ গলতে শুরু করে। গ্রীষ্মকালে বরফ গলতে শুরু করলে, ধরা যাক শীতকালে হিমবাহ ছিল 4000 মিটার উচ্চতায়, এবারে 4000 মিটার উচ্চতার উপরে যে বরফ ছিল সেগুলি গ্রীষ্মকালে গলবে, অর্থাৎ সেটি গ্রীষ্মকালে তখন ধরা যাক 5000 মিটার উচ্চতায় হিমরেখাটি উঠে গেল, অর্থাৎ গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা থাকে বেশি, শীতকালে হিমরেখার উচ্চতা থাকে কম। অর্থাৎ আমরা যদি এখানে ধরা যাক এটি একটি পর্বতের ঢাল, তাহলে এটি যদি গ্রীষ্মকালীন হিমরেখা হয় তাহলে এটি হবে শীতকালীন হিমরেখা। হিমরেখা নিচের উচ্চতায় নেমে আসে, তাই কোনো মতেই হিমবাহ সারা বছর পৃথিবীর সর্বত্র সমান উচ্চতায় বিরাজ করে না। একে আমরা হিমরেখা বলছি। হিমরেখা, এটি গ্রীষ্মকালীন হিমরেখা, এটি শীতকালীন হিমরেখা। সমুদ্রবায়ু, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়, এটি সঠিক উত্তর। তার কারণ দিনের বেলায় সমুদ্রে বায়ুচাপ থাকে বেশি, স্থলভাগে বায়ুচাপ থাকে কম, তাই সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, তাই সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয় এবং বিকেল বেলাতে সমুদ্র বায়ুর গতিবেগ সব থেকে বেশি থাকে। হীরাকুদ নদী পরিকল্পনা তো আমরা জানি এটি হলো মহানদীর উপর, তাই এটি অজয় নদীর উপর অবস্থিত নয়, তাই এটি অশুদ্ধ উত্তর। জম্মু কাশ্মীর এবং শ্রীনগরের মধ্যে যোগাযোগকারী গিরিপথের নাম জজিলা না, তার কারণ আমরা জানি যে জম্মু কাশ্মীর এবং শ্রীনগরের মধ্যে আছে পীর পাঞ্জাল পর্বতমালা। এই পীর পাঞ্জাল পর্বতমালা অতিক্রম করে জম্মু থেকে শ্রীনগরে যাওয়া যায়, এবং এই পীর পাঞ্জাল পর্বতমালা অতিক্রমণের সময় যে গিরিপথকে অতিক্রম করতে হয়, যাকে ইংরেজিতে পাস বলা হয়, সেটি হলো বানিহাল গিরিপথ, 2832 মিটার উচ্চতায়, অর্থাৎ এটি সঠিক উত্তর হওয়ার কথা ছিল বানিহাল, তাই এটি হলো অশুদ্ধ উত্তর। মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয়, এটি সঠিক উত্তর। ধরা যাক এখানে চাঁদের অবস্থান, তাহলে এটি, এবং এখানে পৃথিবী, তাহলে এই স্থানে হবে মুখ্য জোয়ার, তার প্রতিপাদ স্থানে এই স্থানে হবে গৌণ জোয়ার, অর্থাৎ এটি হলো সঠিক উত্তর।
ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH44, এটি সঠিক উত্তর, এবং এটি উত্তর দক্ষিণ যে করিডোর, নর্থ সাউথ করিডোর, যে করিডোরটি দক্ষিণে কন্যাকুমারিকা থেকে উত্তরে শ্রীনগর পর্যন্ত বিস্তৃত, এটি বর্তমানে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়কপথ। সঠিক উত্তর। ডিগ্রি শিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল হল 1:250,000, এটি সঠিক উত্তর। মূলত 3 ধরনের টোপোশিট আমরা ব্যবহার করে থাকি, যেগুলি 4 ডিগ্রি 4 ডিগ্রি শিট। সেই 4 ডিগ্রি 4 ডিগ্রি শিটকে বলা হয় মিলিয়ন শিট, অর্থাৎ 1:1 মিলিয়ন। আর ডিগ্রি শিটের তার স্কেল 1:250,000, আর এর থেকে ছোট অর্থাৎ 15 মিনিট বাই 15 মিনিট, সেই মানচিত্রের স্কেল হলো 1:50,000। তাই এটি সঠিক উত্তর। এরপর আমরা আসি শূন্যস্থান পূরণ। গ্রিন হাউস গ্যাসের একটি প্রাকৃতিক উৎস, এটি হলো জলাভূমি। অর্থাৎ যে কোনো জলাভূমিতে যে উদ্ভিদগুলি জন্মায়, সেই উদ্ভিদগুলি মারা যাওয়ার পর তাদের যে পচন হয়, ডিকম্পোজিশন, সেই পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এবং এই মিথেন গ্যাস সেটি হলো একটি গ্রিন হাউস গ্যাস। চীন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড় আমরা জানি, একে বলা হয় টাইফুন। হিমপ্রাচীর বরাবর কেমন আবহাওয়া দেখা যায়? হিমপ্রাচীর বরাবর ঝড় ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া দেখা যায়। প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের যে বিয়োজন, তাকে বলা হয় সবাত, কম্পোস্টিং। ব্যাসল্ট শিলা থেকে যে মৃত্তিকা সৃষ্টি হয়, সেটি হলো কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। ভারতবর্ষে মহারাষ্ট্রের ডেকান ট্র্যাপ অঞ্চলে ব্যাসল্ট জাতীয় শিলা থেকে এই কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবেরী নদীর বদ্বীপকে, তামিলনাড়ুর কাবেরী নদীর বদ্বীপ। মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা, এটা অনেকটা প্রশ্নটা হলো কালবৈশাখী কী মাসে হয়? কালবৈশাখী কী মাসে হয় উত্তর প্রশ্নের মধ্যে দেওয়া আছে, বা আশ্বিনের ঝড় কী মাসে হয় তার প্রশ্নের মধ্যে উত্তর আছে। ঠিক তেমনি মিলিয়ন সিটির ন্যূনতম জনসংখ্যা মিলিয়ন, 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ। অর্থাৎ 10 লক্ষ জনসংখ্যা যদি কমপক্ষে কোনো শহরে থাকে, তাহলে তাকে মিলিয়ন সিটি বলা হয়। 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষে মিলিয়ন সিটির সংখ্যা ছিল 53টি। এর মধ্যে পশ্চিমবাংলা মিলিয়ন সিটির সংখ্যা ছিল 2টি, একটি হাওড়া কলকাতা এবং দ্বিতীয়টি হলো আসানসোল। এরপর আসা যাক একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2018 সালের অক্টোবরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি ছিল? এটির নাম ছিল তিতলি। তবে এটি এবছরে পরীক্ষায় আসার সম্ভাবনা কম, কারণ এই ধরনের প্রশ্ন বারে বারে আসে না। বিশেষ একটি নাম কত সালে হয়েছিল, এগুলো প্রতি বছর এরকম আসে না। বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে? আমরা জানি এটি স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোনোস্ফিয়ার। এই স্তরে থাকা ওজোন সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, তাই এটিকে প্রাকৃতিক সৌরপর্দা বলে, ওজোনোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার। আটলান্টিক মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোতের নাম আমরা দেখিনি একটি সমুদ্রের কথা। এখানে আটলান্টিক মহাসাগর দেখে নেওয়া যাক। এখানে আটলান্টিক মহাসাগরের যে বিখ্যাত শীতল স্রোত, সেটি হলো এই ল্যাব্রাডার স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত, আর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই শীতল স্রোতের নাম হলো বেঙ্গুয়েলা স্রোত। অর্থাৎ তুমি বেঙ্গুয়েলা স্রোত অথবা ল্যাব্রাডর স্রোত, যে কোনো স্রোতের নামকরণ তুমি করতেই পারো। এরপর শতাংশের বিচারে ভারতবর্ষের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য, এটি হলো মধ্যপ্রদেশ শতাংশের বিচারে। ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যের
নাগপুরে অবস্থিত। কাবেরী নদীর উপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাতটির নাম শিব সমুদ্রম জলপ্রপাত। ভারতে সর্বাধিক জলসেচ কোন পদ্ধতিতে করা হয়? এটি হলো কূপ এবং নলকূপের সাহায্যে ভারতে মূলত জলসেচ করা হয়। 73A/16 অর্থাৎ এই ধরনের মানচিত্র যেটি হয় 15 মিনিট/15 মিনিট, তা RF তো আমি একটু আগেই বললাম 1:50,000, 50,000 আর 5,000 হয়েছে 1:50,000। এটা হলো 73A/16। যদি 73 অর্থাৎ 73, 72 এই ধরনের 46, 49 অর্থাৎ এগুলি 4 ডিগ্রি 4 ডিগ্রি শিট, তখন এটা হবে 1:1 মিলিয়ন। অর্থাৎ এখানে 1:1 মিলিয়ন, এটি হলো 73। আর যদি এটি 73A এরকম নামাঙ্কিত হয় অর্থাৎ এটি ডিগ্রি শিট, তাহলে RF হবে 1:2,50,000। আর যদি এটা তো বললাম যে 73A/16 বা 73B/12 বা 73D/4 এই ধরনের হলে সেটি 1:50,000। এবারে পরবর্তী পাতায় আসা যাক। এটি হলো বাম দিকের সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে দেখা যাক। ফালি চাষ, এখানে বলে দিই পদ্ধতিটা। আমি এখানে অ্যারো সাইন দিয়ে দেখাবো, কিন্তু পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় নিয়ম হলো যে এখানে যে বাঁ দিকে যেগুলি আছে সেগুলি যেমনভাবে আছে তুমি লিখবে, যেমন অর্ডারে আছে পরপর লিখবে, কিন্তু ডান দিকের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দাগ দিয়ে যেটি সঠিক মনে হবে সেইটিকে লিখবে, এইভাবে দাগ দিয়ে এখানে সঠিকগুলি লিখবে। কিন্তু এখানে তো সেভাবে সম্ভব নয়, তাই আমি অ্যারো সাইন দিচ্ছি। এখানে ফালি চাষ, যদি ধরা যাক যে তুমি প্রথমটা বুঝতে পারছো না, বাদ দাও, তুমি নিচের দিকে এসো। আচ্ছা, ধরা যাক আমি ফালি চাষ বুঝতে পারিনি, যে এই যে 4টি আছে 4টির মধ্যে কোনটি আমি বুঝতে পারছি না, মনে করা যাক। তাহলে বেঙ্গালুরু। এবার বেঙ্গালুরু তো আমি জানি বেঙ্গালুরু বিখ্যাত হলো সিলিকন ভ্যালির জন্য, অর্থাৎ বেঙ্গালুরু থেকে আমরা পেয়ে গেলাম সিলিকন ভ্যালি। আবার বলছি, পরীক্ষায় কিন্তু এভাবে করবে না। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্য, এটা কেমন ধরনের? এটা তো মৃত্তিকা ক্ষয় হতে পারে না, এস্কার হতে পারে না, নাকি? হ্যাঁ, অর্থাৎ হিমবাহ এবং জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলেই এস্কার নামক ভূমিরূপটি গঠিত হয়। আখের ছিবড়ে, আমরা জানি যে আখের ছিবড়ে একটি তাহলে পড়ে আছে মৃত্তিকা ক্ষয় বিষহীন বর্জ্য। এখন আখের ছিবড়ে আমরা জানি এটি একটি বিষহীন বর্জ্য। আর ফালি চাষ করলে মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়, অর্থাৎ এখানে 4 নম্বর আমরা এখানে স্কোর করলাম। এরপর আমরা এতক্ষণ ধরে 34টি অবজেক্টিভ প্রশ্ন আলোচনা করলাম। 34টি অবজেক্টিভ প্রশ্নের ধরন দেখে নিই। আমরা এখানে পেয়েছি 14 নম্বরের মাল্টিপল চয়েস, 14 নম্বর মাল্টিপল চয়েসের পর শুদ্ধ অশুদ্ধ 6, 14 আর 6 20। তারপর এখানে শূন্যস্থান পূরণ 6টি, 20, 6, 26। একটি দুটি শব্দে উত্তর দাও, এটিও 6টি, 26 আর 6, 32। ডান দিক বাঁ দিক মেলাও, 32 আর 4, 36 নম্বর। অর্থাৎ 36 নম্বর এবং তার সঙ্গে ম্যাপ পয়েন্টিংয়ে আছে 10 নম্বর। দেখা যাক, প্রথমে ধরা যাক 4টি দেখছি। কি কি? প্রথম 4টি আসি, 4টি 5টির কথায় আসি। আরাবল্লী পর্বত মনে রাখি, নর্মদা নদী, করমণ্ডল উপকূল, লাদাখ মালভূমি, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। আরাবল্লী পর্বত, নর্মদা নদী, করমণ্ডল উপকূল, লাদাখ মালভূমি, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তাহলে পেলাম আমরা এখানে ভারতবর্ষের
মানচিত্রে এই রাজ্যগুলি এখানে দেওয়া আছে। সমস্ত পরীক্ষা সবসময় থাকে না। আরাবল্লী পর্বতমালা আমরা জানি রাজস্থানের এটি হলো আরাবল্লী পর্বতমালার অবস্থান। নর্মদা নদীর অবস্থান আমরা এই মানচিত্রে নর্মদা নদীকে দেখতে পাই। এই হলো নর্মদা নদী। এখানে একটা অ্যারো চিহ্ন দেব এবং এখানে লিখে দেব নর্মদা নদী। করমণ্ডল উপকূল আমরা জানি যে ভারতবর্ষের এই অঞ্চল হলো করমণ্ডল উপকূল। তাহলে এই রকম এলাকাটিকে চিহ্নিত করে এর পাশে লিখে দেওয়া যাক করমণ্ডল উপকূল। পেন্সিলে আমরা চিহ্নিতকরণ করব। এরপর লাদাখ মালভূমি আমরা জানি ভারতবর্ষের উত্তর দিকের এই যে অংশ, এই অংশটি হলো লাদাখ মালভূমি। তাহলে এখানে শেড দেওয়া যেতে পারে অথবা কোনো পেন্সিল রং ব্যবহার করা যেতে পারে। এবং এখানে যেহেতু এই শেডটা দিয়েছি ধরা যাক, তাহলে ওই ধরনের শেড আমরা এখানে ব্যবহার করব। এখানে পেন্সিল এবং স্কেলের সাহায্যে একটি আয়তক্ষেত্র টেনে এখানে ওই ধরনের স্কেল দিয়ে শেড দেবো, হাতে নয়, এবং তার পাশে এখানে লিখে দেবো লাদাখ মালভূমি। এইভাবে এই অঞ্চলটি চিহ্নিতকরণ করা হলো। কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল একইভাবে এখানে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আমরা পাচ্ছি গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিম মধ্যপ্রদেশ মিলে উত্তর কর্ণাটক এই যে অঞ্চল। এখানে তাহলে ধরা যাক আমি এখানে শেড বা রং ব্যবহার করছি, এই শেড দিলাম। এখানে দ্বিতীয় আরেকটি আমাদের বক্স করতে হয়, সেই বক্সে একই রকম শেড দিয়ে এখানে আমরা লিখলাম একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতমালা, কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ু এই যে অঞ্চলটি, এই অঞ্চলটি বিখ্যাত হলো কফি চাষের জন্য। তাহলে এটাকে আমরা কোনো একটা শেড বা রং দিয়ে আবার এখানে সেখানে বক্স করে ওই বক্সের মধ্যে এখানে আমাকে চিহ্নিতকরণ করতে হবে এবং লিখব দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এরপর আসা যাক আমাদের প্রশ্নগুলিতে। প্রশ্নে এরপর আমরা পাচ্ছি পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, কান্দালা বন্দর, এলাহাবাদ এবং চিরহরিৎ বনভূমি। পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বিখ্যাত হলদিয়া, তাই এখানে হলদিয়ার অবস্থান। ওখানে হলদিয়াটি ছোট্ট জায়গা, অঞ্চল নয়, কেন্দ্র। তার পাশে ধরা যাক আমরা এখানে প্রথম নাম্বার দিলাম, ধরা যাক নাম্বার 1। এখানে নাম্বার 1 লিখলাম হলদিয়া, ব্র্যাকেটে লিখব পূর্ব ভারতের পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বা পূর্ব ভারতে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র ব্র্যাকেটে হলদিয়া। অনেক স্টুডেন্ট করে কি শুধু হলদিয়া লিখে দিল, কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে পূর্ব ভারতে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। সে ঠিক জায়গায় চিহ্নিতকরণ করলো, কিন্তু প্রশ্ন অনুসারে উত্তরটি লেবেলিং ঠিক হয়নি, তাই সেক্ষেত্রে তাকে হাফ মার্কস দেওয়া হয়। আবার আমি যদি করি ওখানে 1 নাম্বার দিয়ে লিখে দিলাম পূর্ব ভারতে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, কিন্তু হলদিয়াটা লিখলাম না, সেখানেও সে হাফ মার্ক পাবে। অর্থাৎ পূর্ব ভারতে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র লিখতে হবে, হলদিয়া ব্র্যাকেটে লিখতে হবে, নাম্বার দিতে হবে, তবেই আমি এখানে ফুল মার্কস আমি আশা করব। কান্দালা বন্দর, গুজরাটের বিখ্যাত বন্দর কান্দালা, এখানে এই হলো তার অবস্থান। এলাহাবাদকে আমরা পাচ্ছি উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। এলাহাবাদ শহর, যে শহরের উপর দিয়ে 82.5 ডিগ্রি দ্রাঘিমা রেখা, ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখা গেছে, তাহলে এখানে পাশে আমরা এলাহাবাদ লিখে দিলে
আমরা নাম্বার পেয়ে যাব। অথবা তুমি মনে করতে পারো যে এখানে 2 লিখলে নাম্বার, নিচে লিখলে 2 নম্বর এলাহাবাদ। এরপর শেষ প্রশ্ন, চিরহরিৎ বনভূমি। ভারতবর্ষের বিখ্যাত চিরহরিৎ বনভূমির অবস্থান হল পশ্চিম ঘাট পর্বতমালা, অর্থাৎ এখানে আমরা এটি চিহ্নিতকরণ করলাম। চিহ্নিতকরণ করে এখানে অন্য কোনো রং বা শেড, যে রং বা শেড আগে ব্যবহার করা হয়নি এমন কোনো রং বা শেড বা কোনো চিহ্ন, ধরা যাক এখানে প্লাস সাইন, তারপর আবার এখানে বক্স করে প্লাস সাইন দিয়ে এখানে লিখবো আমরা চিরহরিৎ বনভূমি। এইভাবে 10টি মানচিত্র ম্যাপ পয়েন্টিং আমরা সঠিকভাবে যদি করতে পারি তাহলে আমরা 10 নম্বর আশা করতে পারি। অর্থাৎ এখানে মাধ্যমিক পরীক্ষায় 46 নম্বরের যে বিষয়মুখী প্রশ্ন আসছে সেই 46 নম্বরের মধ্যে আমরা অতি সহজেই 46 নম্বর আমরা পরীক্ষায় স্কোর করতে পারি। এবং মাধ্যমিক ভূগোল পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে অবজেক্টিভ প্রশ্নের উত্তরে নির্দ্বিধায় ফুল মার্কস পাওয়া প্রয়োজন।